আজকের ভিডিওতে দালালকে দেখছি ম্যান্ডুকে নিয়ে বিরাট বড় বড় ডায়লগ দিচ্ছে। হ্যাঁ, খুব মেজাজ দেখিয়ে পাবলিককে বলছে যে ভিউয়াররা কেন কমেন্ট করবে ম্যান্ডুর বরকে নিয়ে। ম্যান্ডুকে নিয়ে কমেন্ট করুক তবু ঠিক আছে, ম্যান্ডুর বরকে নিয়ে কেন কমেন্ট করবে। এই দালাল বারবার ভুলে যায় যে ম্যান্ডুর বরকে শাড়ি আর চুড়িটা পরতে বলেছিল আর পরিয়েছিল এই দালাল। ম্যান্ডুর বরের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এই দালাল। এই দালাল সমস্ত কিছু ভুলে যায়, এই জন্য মানুষ দালালকে প্রশ্ন করে তোমার ওটা মুখ না পেছন, মানে তুমি কখন কি করো। এই দালাল নিজে বলে যে এর বরের টাকা জল গরম হয় না। পাবলিক তো তোমাকে বলবে যে তোমার বরের টাকা জল গরম হয় না বলে তাই জন্য তোমাকে ম্যান্ডুর বাড়িতে চলে যেতে হচ্ছে। এই দালালের নিজের না আছে সম্মান, আর আজকে ম্যান্ডুকে পাবলিক বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ এই দালালের জন্য। এই দালালকে অতিরিক্ত তেল মারার জন্যই আজকে ম্যান্ডুকে প্রত্যেকটা মানুষের কাছে ছোট হতে হচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে। কেন না, ম্যান্ডু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে রাখছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় বড় চ্যানেলে ছোট বাচ্চার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করেছে, মানে মহিলাদেরকে গাজরা পরিয়ে মোড়ায় বসিয়ে দিয়েছে ভার্বালি সোশ্যাল মিডিয়াতে, বড়া বাজারে বিক্রি করেছে, জামা কাপড় খুলে নিয়ে উলঙ্গ করে দিয়েছে মহিলাদেরকে ভার্বালি। ম্যান্ডু রানীকেও বাদ দেয়নি। ম্যান্ডু রানীর বাপ মা থেকে শুরু করে ওরকম একটা ক্যান্সার পেশেন্ট বাবা, তাকে পর্যন্ত ছেড়ে কথা বলেনি। সেখানে মেয়ে হয়ে ম্যান্ডু রানীর, স্বামী হয়ে স্ত্রী হয়ে ম্যান্ডু রানী, সন্তানের মা হয়ে ম্যান্ডু রানীর কোনো রকম কোনো কিচ্ছু দ্বিধাবোধ নেই এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলাটার সাথে মিশতে। কেন, কিসের জন্য, কারণটা কি? এটাই তো গভীর কারণ। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দালালি করতে করতে না এর কোনো বোধ ক্ষমতা নেই। আমি বলি না, কন্ট্রোভার্সি করার মতো যোগ্যতা সবার থাকে না। ওই শুধুমাত্র কি বলে, ওই নোংরা কথা বলে একে ওকে বিক্রি করা, ওকে এই করা, একে ওটা বলা, ওর চরিত্র ধরে টান দেওয়া, ছোট বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলা, এই সমস্ত করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই। আর ওই কল রেকর্ডিং রিভিল করা, এর কোনো যোগ্যতা নেই। এর উত্তর দেওয়া, এর মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো যোগ্যতা নেই। এ মানুষকে দিনের পর দিন মিথ্যে বলে, দিনের পর দিন এই একই কথা খালি মানুষকে পট্টি পড়িয়ে এসেছে। নিজের নরম জায়গাটা পাবলিকের কাছে তুলে দিয়ে, নিজের ভিউয়ারদের কাছে না কোনো দিন এর মানে সিদ্ধারা ছিল কোনো দিন নিজেকে ক্লিয়ার করার। দিনের পর দিন আসলে কিছু কিছু পাবলিক এরকম অন্ধ থাকে, বুঝলে তো, সেই দায় তো আর আমাদের নয়, বলো না। অন্ধ পাবলিক এরকম থাকি যারা দিনের পর দিন মানে কপালে সি লিখে দিলেও কপালে সি লেখা নিয়ে বসে থাকবে, তাই তো। সারা দিনের পর আমাকে কোনো মানুষ ঠকিয়ে যাবে আর আমি বুঝতে পেরেও চুপ করে থাকবো, কিসের জন্য? ইগোর লড়াই। এরকম ইগো থাকার থেকে আমার মনে হয় এরকম ইগো মানে পেছনে গুজে রাখা অনেক ভালো, তাই না? পরিষ্কার কথা, পেছনে বলতে আমি পকেটে গুজে রাখার কথা বলছি। তো এটাই সব থেকে ভালো, ঠিক বলছি কি না? আজকে মানুষ দেখাচ্ছে যে মহিলা, একটা মহিলাকে, যে মহিলা হয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে গিয়ে ম্যান্ডু রানী তো নিজের জীবন নিজে বিক্রি করেছে, তার উপর ম্যান্ডু রানীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, তার উপর ম্যান্ডু রানীর বর পুরো পরিবারকে বিক্রি করেছে, মানে ম্যান্ডু রানীর বাচ্চাটা পর্যন্ত তার অস্তিত্ব হারিয়ে ফেলছিল, মানে এইরকম একটা পর্যায়ে দাঁড় করিয়েছে। যে ম্যান্ডু রানী এই মহিলার উপর কেস করেছিল, তারপরেও ম্যান্ডু রানীকে কী এমন ঘটনা ঘটলো যে এইরকম একটা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে দিনের পর দিন এখনও পর্যন্ত সেই রকম তাগড়াই নোংরাভাবেই একই রকমভাবে একটা পরিবারকে শেষ করে ফেলার মতো পরিকল্পনা নিয়ে কন্ট্রোভার্সি করে যায়। দিনের পর দিন নিজের জোর করে নিজের মানে মতামত জোর করে মানুষের উপর চাপিয়ে দেয় এবং তাকে নোংরা প্রতিপন্ন করার চেষ্টা করে। তারপরেও ম্যান্ডু রানী কিন্তু একই রকমভাবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে প্রাধান্য দিচ্ছে। তার মানে কি? তার মানে তো সেটাই যে ম্যান্ডু রানী ব্লগার হলেও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দরকার লাগে, কাজে লাগে, তার জন্য ম্যান্ডু রানীকে হাতে রাখতে হয়। আমার মনে হয় এরকম ব্লগারের কোনো শিরদাঁড়া নেই। যে ব্লগার, যদি একটা ব্লগার মানে তো আমরা এটাই বুঝি, আমি তো বারবার বলি, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যে সমাজে কিছু রেখে যাবে, যে সমাজকে ভালো পথে চালনা করবে, যে সমাজের নিজের এই যে তোমার কি বলে আমাদের প্রবাসী ঘরকন্যা, তারপরে
তোমার বড় বড় যেসব ব্লগিং চ্যানেলগুলো আছে, এরা কি করে? এরা নিজেদের জায়গাগুলো দেখিয়ে দিয়ে যায়। একটা হেটার্স আছে এদের? কেউ নেই। এদের কোনো খারাপ কাজ, সমাজকে ক্ষতি করা, সমাজে মানে আন্ডা, বাচ্চা, বুড়ো, মধ্যবয়স্ক, মাঝবয়স্ক সবাই বসে ফোন নিয়ে একসাথে বসে ভিডিও দেখতে পাবে। কোনো নোংরামি আছে? কিচ্ছু নেই। কিন্তু তারপরেও এই ম্যান্ডু রানির মতো ব্লগারদের দেখেছো কী হাল? তার মধ্যে নিকৃষ্ট হচ্ছে ম্যান্ডু রানি, সব থেকে নিকৃষ্ট হচ্ছে ম্যান্ডু রানি। ঠিক বলছি কিনা আমি, তোমরা বলো। কারণ এই মহিলা ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাশে নিয়ে চলে। একটা দৃষ্টান্ত রেখে যেতে পেরেছে, শিরদাঁড়া আছে, তার স্বামীর শিরদাঁড়া আছে, তারা দেখাতে পেরেছে। অ্যাটলিস্ট মানুষের কাছে নিজস্ব মান সম্মান বজায় থাকে। মান সম্মান। আজকে আমার স্বামীকে যদি কেউ বলে, আমার স্বামী যদি দেখে যে তার স্ত্রীকে কেউ কিছু বলছে বা নোংরামি করছে, সেই রকম লেভেলের নোংরামি, যেখানে কারোর ওপর আমাকে আইনত স্টেপ নিতে হয়েছে, উল্টো দিক থেকে মানুষ হাতে পায়ে ধরবে, সেখানে তাকে দয়া করা যায়, তাকে করুণা করা যায়, তাকে একবার সুযোগ দেওয়া যায় জীবনে। কিন্তু তার মানে এই না যে সেই মানুষকে প্রাধান্য দিয়ে চলতে হবে, কারণ তার কাজ তো থেমে নেই, তার নোংরামি কাজ কিন্তু চলেই যাচ্ছে। সেটুকু বোঝার ক্ষমতা ম্যান্ডু রানির নেই। কেন না, ম্যান্ডু রানিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার। এগুলো না জঘন্যপনা, এগুলো পাবলিক দেখেও পাবলিক চুপ, তাই না? হ্যাঁ, তুমি অতিথি কী করে এসেছো, কেচ্ছা করে এসেছো, সেটা তোমার, তুমি তো বিক্রি করে খেয়েছো, তোমার টাকার দরকার, তুমি তোমার কেচ্ছা বিক্রি করে খেয়েছো, তোমার বর তোমাকে নিয়ে ভিডিও করেছে, কেচ্ছা বিক্রি করে খেয়েছে, বউ বিক্রি করে খেয়েছে, সেটা তোমাদের যে তোমাদের পয়সার এমনই দরকার যে তোমরা পরিশ্রম করে খেতে পারো না। তোমাদের প্রাইভেট লাইফ, নিজের চরিত্র, বরের চরিত্র, বর সব কিছু বিক্রি করে তোমাদের খেতে হয়। তোমরা সেটাই সোশ্যাল মিডিয়াকে দেখিয়েছো আর বলছো যে অতীত অতীত অতীত। ভাই, মানে মানুষ বেঁচে থাকাকালীন এই যে মানে অসমের এই যে এত বড় একজন শিল্পী জুবিন গার্গের কথা বলছি, তিনি বেঁচে থাকাকালীন যত না মানুষের ভালোবাসা পেয়েছেন, মানে তিনি গত হয়ে যাবার পরে মানুষের ভালোবাসা মানে জীবনে কোনো দিন দেখিনি। কোনো পুলিশ, মিনিস্টার থেকে শুরু করে মানে একদম সাধারণ পাবলিক হাউ হাউ করে কাঁদছে। তার মানে মানুষের কর্মটা এমনই হওয়া উচিত যে বেঁচে থাকাকালীন তুমি যতটা শ্রদ্ধা পাবে, তুমি এমনই কাজ করে গেছো যে তুমি তোমার মৃত্যুর পর মানুষ তোমাকে চোখের জল, মানে ভাই সিরিয়াসলি প্রণম্য, তাই না? আর এখানে এদের কীর্তিকলাপ দেখো, এদের নোংরামো দেখো। এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সা, বললাম না, এরা ইনফ্লুয়েন্সা ভাইরাস, এরা ভাইরাস। এদের ভিডিও দেখে কি হবে? কি আছে এদের ভিডিওতে? কি আছে ভিডিওতে? কিচ্ছু নেই। এতদিন ছিল চরিত্র বিক্রি করা, কেচ্ছা বিক্রি করা, কিভাবে সন্তান মানুষ করবে সেইটুকু পর্যন্ত, নিজের সন্তানের প্রতি পর্যন্ত এদের দরদ ছিল না। আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে, বড় বড় বাতেলা দিচ্ছে। এই তো ব্লগার, এই তো এরা ব্লগার, এরা নাকি ব্লগার, এদের নাকি আবার এই নিয়ে আবার বিরাট গব্ব। সিরিয়াসলি সত্যি বলছি, এটা কোন মুখে বলে আমি জানি না, এগুলো কিন্তু গব্ব। এদিকে বলছে রোগে রোগে ভর্তি, বরের রোগ, নিজের রোগ, এই রোগ, তারপরেও তেলালো ঝোলালো মশলাদার খাবার খেয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে কি বলবে? একটা বাচ্চা তেলালো ঝোলারা খাবার খাচ্ছে, ছোট থেকে ওরকম তেলালো ঝোলানো মাংস, রান্না, একই জিনিসপত্র খাচ্ছে। ভাই, একটা মানে মানুষকে, একটা বাচ্চা, তাকে যে সুন্দরভাবে মানুষ করা, একটা ব্লগারকে যদি বলা হয় যে তুমি তোমার বাচ্চার ডেলি রুটিন কী করো দেখাও, সেই দেখাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত তেলালো ঝোলালো চোদ্দ খাওয়া দাওয়া, বাইরের এই হ্যানা ত্যানা, মানে কোনো রকম কিচ্ছু নেই এদের মধ্যে। তাও পাবলিক কি না, ওই যে বললাম, পাবলিকেরও তো একটা ব্যাপার আছে না, যেখানে নোংরামো সেখানেই ভিড়। যারা পরিশ্রম করছে তারা পরিশ্রমের দাম পাচ্ছে না। কত ব্লগার আছে যাদের দরকার, মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করছে, তাদের সত্যিই টাকার খুব দরকার। আর যারা আদে কেললে, যারা এইরকমভাবে মানে দুদিনের টাকা পেয়ে না, মানে মা লক্ষ্মীকে পর্যন্ত, মানে এত অহংকার ঔদ্ধত্য এদের। তাও যদি জানতাম যে হ্যাঁ কর্মের মতো কর্ম করে গেছে, এদের কি করে ভাই মান সম্মান, মানে এরা কি করে মুখ দেখায় পাবলিকের কাছে, আমি অন্তত বুঝে উঠতে পারি না। কি করে বলে, কি করে কথাবার্তাগুলো বলে, কি করে তেবর করে কথাবার্তা বলে মানুষের মুখের ওপর। কন্ট্রোভার্সি ব্লগারদের তো কন্ট্রোভার্সি করার দরকার হয় না, কারণ ব্লগাররা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দালাল পুষে রেখে দিয়েছে।
একটা করে দালাল থাকলে ব্লগারদের কন্ট্রোভার্সি করার দরকার হয় না। এই যে দালাল বলছিল না যে ম্যান্ডু রানির কন্ট্রোভার্সি দরকার লাগে না, লাগবে কেন? তোমাকে তো পুষে রেখে দিয়েছে, চাকরানি পুষে রেখে দিয়েছে, তো তুমি তো আছো হাইলাইট করার জন্য, তুমি তো আছো, আবার দরকার কি? আবার কিসের দরকার ম্যান্ডু রানির মতো ব্লগারদের, আবার কিসের দরকার? তবে এইটুকু বুঝতে পেরেছি যে ব্লগাররা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাল্লায় পড়েছে তাদের ফিউচার তো শেষ, সারা জীবনের মতো শেষ হয়ে গেছে। গড়ে কটা করে ভিউজ হচ্ছে দেখছি তো, প্রথম থেকে তো দেখে আসছি, ইউটিউবের সব কিছু বুঝে গেছি এখন। যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘরে ঢুকেছে, ভাই আমার এইটুকু কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রেও বলছি আমি, কারোর মুখ না দেখালে বড় হওয়া যায় না। হ্যাঁ, কারোর মুখ না দেখালে বড় হওয়া যায় না। ভাই আমার যদি অকাত থাকে, আমার যদি লেভেল থাকে, ভাই পরিশ্রম করো, খাটো। তুমি তোমার নিজের কথা, নিজের ব্যক্তিত্ব, নিজে যে বক্তা সেটার উপর নিজের একটা কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি বলছি, এতেই পাবলিক আমাকে বুঝবে। লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে কেন? লোকের পা চাটতে যেতে হবে কেন? তাই না? আমি বুঝে উঠতে পারি না। হ্যাঁ, আমি কারোর অকেশনে গেলাম, সেখানে আমাকে লোকের ক্যামেরার মধ্যে থাকতে হবে, লোকের ফ্রেমে থাকতে হবে। ভাই আমি গেছি ইনভাইটেড, আমাকে ইনভিটেশন, আমাকে যদি কেউ ইনভাইট করে থাকে, আমি ইনভিটেশন পেয়ে থাকি, যেখানে ফ্রেম থাকবে, যেখানে ক্যামেরা থাকবে, আমি নাই বা সেখানে গেলাম, তুমি ক্যামেরাটা অফ করো, আমি ফ্রেমে থাকতে চাই না। এই যে একটা পার্সোনালিটি কারোর মধ্যে আছে, নেই। সবাই প্রত্যেকটা বড় ভাবে যে বাবা এই বিরাট বড় ব্লগারের ফ্রেমে থাকলে আমার বিরাট। ভাই আমি এটাকে বিশ্বাস করি না, আমি এটাকে বিশ্বাস করি না। আমার নিজস্বতা থাকবে, আমি নিজে থাকবো, আমার 100টা ভিউজ হবে, আমি আমার নিজের থোবড়া দেখি 100টা ভিউজ নেব। এই যে সারা দিনের পর আমার যেমন 200টা করে ভিউজ হয়, ভাই আমার এই কালো থোবড়া দেখিয়েই, আমি যতটুকু কথা বলছি ততটুকু দেখিয়েই আমি আমার বক্তব্য পেশ করে যে কটা মানুষ আমাকে দেখে, যে কটা মানুষের মতের সাথে আমার মিল হয়, আমার এটা প্রাপ্য। সারা দিনের পর এটাই আমার প্রাপ্য। আমার তো মনে হয় যে এই প্রাপ্য যেটা আমার নিজের ক্ষমতা, সেটুকুতেই মানুষের সন্তুষ্ট হওয়া দরকার, তাই তো? পরজীবী হয়ে বেঁচে থেকে কোনো লাভ আছে? ওরকম বেঁচে থাকার থেকে আমার মনে হয় মরে যাওয়া অনেক ভালো, তাই তো? পরজীবী হয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। এই জন্য বলে যে মানুষকে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, নিজেকে দাঁড়াতে হয়। তার মানে কি নিজের পায়ে দাঁড়াবো? তার মানে এই না যে একটা পাবলিকের ফ্রেমের মধ্যে চলে গেলাম, ফটো ফ্রেমে ঢুকে গেলাম একটা ব্লগারের, উফ আমার বিরাট ফেস ভ্যালু বেড়ে গেল। ছি, আমার ঘেন্না লাগে এগুলো, সিরিয়াসলি সত্যি বলছি, ঘেন্না লাগে, ভীষণ ঘেন্না লাগে আমার। চিপ লাগে নিজেকে, কি চিপ লাগে ভাই? আমার নিজের একটা পরিচিতি, আমার নিজের, আমি অন্যের পরিচয়ে পরিচিত কেন হব? ভাই আমি আমার নিজের স্বামীর পরিচয়ে পরিচিত হব, আমি আমার সন্তানের পরিচয়ে পরিচিত হব, আমার পরিবারের পরিচয়ে পরিচিত হব, আমি অন্য কারোর পরিচয় কেন পরিচিত হব? আমার ভালো লাগে না অন্তত। আমি জানি না কি করে মানুষ এগুলো করে, কি করে করে। ভাই সম্মান বলে তো একটা কথা আছে না, মানুষের এই মান সম্মান খুইয়ে ফেলেছে বলেই তো আজকে এরকম অবস্থা। না হলে কোনো নারী কখনো নিজের চরিত্র বিক্রি করতে পারে? কোনো মানুষ, একটা বাইরের লোক আমাকে চরিত্রে দাগ দিতে পারে? বা এই যে কত রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, কত কি দেখছি, মানে নারীদের চরিত্রটাও আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, এরকম ব্যাপার। প্রাইভেট লাইফ, নিজের প্রাইভেট মুমেন্ট, সেগুলোও সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়ে যাচ্ছে। এরপরেও কী করে এরা নিজেদেরকে বলে যে আমরা ক্রিয়েটার, সেটা একটা ব্লগার বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, যে কেউ বলো না কেন, যে প্ল্যাটফর্মে থাকুক না কেন। আজকে তো দালাল বলছে, টিনার ব্যাপারে বলছে, যে টিনা বলছে যে আমি দিল্লিতে, ভাই সেখানে সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সে সেখানে একটা ইনভেস্ট করেছে, তাকে টাকাগুলো গুনতে হচ্ছে, অথচ সে এখন এখানে আছে। ভাই তার তো মন পড়ে থাকবেই, সেখানেও একটা সে সংসার পেতেছে, সে নিজে হাতে ঘরটা সাজাচ্ছে, জিনিসপত্র কিনছে, সব কিছু, তার এখনও তো মনে হবে যে ওখানেও আমার একটা ঘর আছে। ভাই দুদিন যদি গিয়ে আমরা যেখানেই থাকি না কেন, আমরা মেয়েরা যেখানেই থাকি না কেন, যেখান থেকেই আসি না কেন, একটা জায়গায় ঘর ভাড়া নিলে সেখানেও তো আমাদের মন পড়ে থাকে। সংসার তুমি যেখানে পাতবে, মেয়েদের তো সংসারটাই বড় কিছু। এই তো দালাল, এর সংসারের কি আছে? এর সংসারের এ তো স্বামী বিক্রি করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি বিক্রি করে দিয়েছে, পরিবার বিক্রি করে দিয়েছে, নিজের চরিত্র বিক্রি করে দিয়েছে, শাঁকা সিঁদুর বিক্রি করে দিয়েছে, সব বিক্রি, তো জীবনটাই বিক্রি করে দিয়েছে। এ বুঝবেটা কি মর্মটা? এ মর্মটা বুঝবেটা কি? এ শুধু ভাবে যে পিছনে একটা স্বামী থাকলেই বিরাট কিছু, আর কিছু হতে পারে না। কি না টিনার ওখানে একটা কেউ বসে আছে। ভাই সবাইকে নিজের মতো ভাবিস, সবাইকে নিজের মতো ভাবিস। এই যে তুই বলছিস যে ফ্ল্যাটে তুই গিয়ে থাকতে পারিসনি না, তুই ফ্ল্যাটে থাকতে পারিসনি না, ফ্ল্যাটে গিয়ে যে নাটকটা করে ফ্ল্যাটে থাকতে চেয়েছিলিস, সেই পরিমাণ ভিউজ হয়নি, টাকাটা ইনকাম করতে পারিসনি, লসে রান করছিল, তার জন্য আবার পাত্তারি গুটিয়ে চলে এসেছিস, সেটা সবাই বুঝতে পেরেছে।
এ ফ্ল্যাটে গিয়েও থাকতে ভালো লাগছিল না বাবা। বলছিলিস না চকচকে দেওয়াল, চকচকে ঘর, চকচকে সুন্দর, তাহলে নিচের ঘরটা পরিষ্কার করতে গেলি কেন? যেমন ছিল ফাটা চটা ঘরেই তো থাকতে পারতিস। ভাই তুমি কি জিনিস, তুমি আর কাউকে বলো না। তোমার প্রত্যেকটা ভিডিওতে তুমি তোমার রং দেখিয়ে দিয়েছো, তোমাকে বলার জন্য তোমার ভিডিওগুলোই কাফি, ঠিক আছে? ওই জন্য সবাই বলে দালালের ওটা মুখ না পেছন, ও কখন কি বলে ওর কোনো নিজের কথারই ঠিক থাকে না। যে নিজের স্বামীকে বিক্রি করে খেতে পারে, যে নিজের স্বামীকে, এখন তো বোঝা যাচ্ছে ম্যান্ডুরানি আর দালাল তো দুজনেই তো সেম ক্যাটাগরি, দুজনেই দুজনের লাইফকে বিক্রি করেছে। ভালো তো, পছন্দ তো হবেই, তাই না? পছন্দ তো হবেই। তবে এটাও আমরা দেখতে চাই যে কত দিন পর্যন্ত মানে কত দিন পর্যন্ত মানে এই ইয়েটা থাকে, ভাবটা থাকে। কারণ ইউটিউবের সম্পর্ক তো সবই তো দেখছি মুরগি পোষা, ঘরে খাবার না থাকলে ড্যাং করে কেটে খেয়ে নাও, কষিয়ে একদম কষিয়ে রসিয়ে। দেখি এদের সম্পর্ক কতদিন টেকে। কী আর বলবো, দেখে দেখে তো চোখ পচে গেল। দেখি আবার রেডি হয়ে থাকি, দেখি আবার কে কাকে বিক্রি করে দেখি। আর ম্যান্ডু রানী তো আমাদের কন্ট্রোভার্সি রানী, কন্ট্রোভার্সি ছাড়া ম্যান্ডু রানী থাকতে পারবে? ও মা গো, ছেড়েই দাও। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।